টানা 7 দিনের বৃষ্টিতে কাজ থেমে গেছে। দিনমজুর ভোলার হাতে আর কোনো রোজগারের উপায় নেই। তার এই ছোট্ট ঘরে তার সবচেয়ে বড় চিন্তা তার বৃদ্ধা মাকে নিয়ে। আগামীকাল কিভাবে পার হবে সেটা নিয়েও তার চিন্তা থাকে। আজও কাজ পেলাম না মা। বাজারের মোড়ে সকাল থেকে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো লোক এলো না। তুই এত ভিজে ফিরেছিস, আগে কাপড়টা পাল্টে নে বাবা। কাজ না পেলে কি হয়েছে, কাল আবার যাবি। কাল 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 কত কাল বলো তো? চাল শেষ, ডাল শেষ, ওষুধ শেষ, শুধু এই বৃষ্টিই যেন শেষ হয় না। আমার ওষুধ নিয়ে ভাবিস না, 2 দিন না খেলেও আমি থাকবো। তুই আগে নিজের জন্য কিছু খা। নিজের জন্য ঘরে আছে কি মা? ভাতের হাঁড়িটাও তো আজ খালি। ভোলার গলায় বিরক্তি নেই, আছে অসহায়তা। দরিদ্রতা যখন দরজায় দাঁড়িয়ে থাকে তখন মানুষ রাগ করে না, তখন তারা বেশি চুপ করে থাকে। কাঠের বাক্সটার ভেতর একটু মাটন আছে না? কত হাট থেকে যে এনে রেখেছিলি। ওটা ওটা তো শেষ সম্বল মা। ভাবছিলাম কাল বিক্রি করে কিছু টাকা আনবো। বিক্রি করলে 2 দিন চলবে, তারপর আবার তো একই চিন্তা। তাহলে যে কি করি? ধার দেওয়ার মানুষও তো আর নেই। মহাজন আজকে স্পষ্ট বলে দিল, আগের টাকা শোধ করে দিতে না পারলে আর টাকা দেবে না। সব দরজা বন্ধ হয়ে গেলে মানুষ নতুন দরজা বানায় ভোলা। তুই ছোটবেলা থেকেই হাতের কাজ ভালো পারিস। হাতের কাজ দিয়ে কি হবে? আমি তো রাজমিস্ত্রি আর জোগাড়ের কাজ করি, রান্না বান্না তো না। রান্না পারিস না? তাহলে তোর বাবার সঙ্গে ঈদের সময় কাবাব বানাতো কে? উঠুন ভরা গন্ধে পাড়া মাথায় তুলতো কে? সেটা তো অনেক আগের কথা মা। বাবা ছিল, মানুষ ছিল, হাসি ছিল। এখন তো শুধু দেনা আর দুশ্চিন্তা। স্মৃতি কখনো কখনো খিদের থেকেও তীব্র হয়। ভোলার চোখে এক মুহূর্তের জন্য পুরনো দিনের আগুন জ্বলে উঠল, আবার নিভেও গেল। শোন, বিক্রি না করে যদি এটা দিয়ে কিছু বানাস, গরম গরম মশলাদার, বৃষ্টির দিনে মানুষ এমন খাবারই তো খুঁজে। তুমি বলতে চাও আমি মটন রান্না করে বিক্রি করব রাস্তার ধারে? লোকেরা কিনবে নাকি? স্বাদ যদি সত্যি হয়, মানুষ একবার না একবার থামবে। খিদে আর ভালো গন্ধ, এই 2 জিনিসকে কেউ সহজে হারাতে পারে না। কিন্তু মশলা, কয়লা, শিক, ঠেলাগাড়ি এসবও তো খরচ আছে। হাতে আছে মাত্র কয়েকটা টাকা। আমার পুরনো সিন্ধুকে কিছু শুকনো মশলা আছে, তোর বাবার রেসিপির কাগজটাও হয়তো আছে, আর শিকের বদলে বাঁশের কাঠি দিয়ে চালাবি। বাবার রেসিপি? তুমি এতদিন বলনি কেন? কারণ ভেবেছিলাম তোর জীবন অন্য পথে যাবে। চাইনি তুই অভাবের চাপে স্বপ্ন বদলাস, কিন্তু আর স্বপ্ন বাঁচাতেই পথ বদলাতে হবে। বাইরে বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু ঘরের ভেতরের কথার তাপ একটু একটু করে ঠান্ডা ভয়কে সরিয়ে দিচ্ছে। হতাশার জায়গায় জন্ম নিচ্ছে ঝুঁকিপূর্ণ এক ধারণা। যদি সব নষ্ট হয়ে যায়, মটনও শেষ হয়ে যায়, আর টাকাও শেষ হয়ে যায়, আর কেউ যদি না কেনে? তাহলে অন্তত বলবি শেষবার চেষ্টা করেছিলি। হেরে যাওয়া আর চেষ্টা না করা এক জিনিস নয় বাবা। তুমি সবসময় এত শক্ত কথা কিভাবে বলো মা? খালি পেট আর সংসারের আগুন মানুষকে শক্ত কথা শিখিয়ে দেয়। ভোলা সিন্দুক খুলে দেখল তাতে পুরনো কাপড়, কিছু শুকনো লঙ্কা, জিরে আর নানান রকমের মশলা রয়েছে। সেখান থেকে ভাঁজ করা হলদে একটা কাগজও বেরিয়ে এলো। এটা সত্যি বাবার হাতের লেখা? ধোয়ার গন্ধই আসল প্রাণ। মা দেখো। বলেছিলাম না, তোর বাবার হাতে স্বাদ ছিল আলাদা। সেই স্বাদ তোর হাতেও আছে, শুধু তুই ভুলে গেছিস। যদি করি তাহলে অর্ধেক করে নয়, এমন বানাবো যেন একবার খেলে মানুষ আর ভুলতে পারবে না। এই তো আমার ছেলে। আগে মন ঠিক কর, তারপর আগুন নিজেই জ্বলে ওঠে। সিদ্ধান্তের মুহূর্ত মানুষকে বদলে দেয়। যে ভোলা কিছুক্ষণ আগেও শুধু বৃষ্টিকে দোষ দিচ্ছিল, সে এখন বৃষ্টির মধ্যেই পথ খুঁজছে।
কাল ভোরে বাঁশ কাঠি আনবো, আর নিতাই কাকার কাছ থেকে ছোট উনুনটা চাইবো। মোড়ের পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে দাঁড়াবো। আগে একটু ম্যারিনেট করে দেখ, মশলার গন্ধ ঠিক না হলে লোক টানবে না। তাহলে আজ রাতেই শুরু করি। আজ রাতে বৃষ্টি যখন থামছে না, তখন অপেক্ষা করে লাভ কি? ভোলা শিলপাটায় মশলা বাড়ছে। লাল লঙ্কা, রসুন, আদা, জিরের গুঁড়ো মিশে ঘরে গন্ধের আবহাওয়া তৈরি করেছে। মায়ের মুখে ক্লান্তি থাকলেও চোখে এক আশার আলো জ্বলে ওঠে। এই গন্ধ মা, মনে হচ্ছে সত্যি কিছু একটা করতে পারবো। বুকের ভেতরটা কেমন কাঁপছে। ভয় থাকলেই মানুষ সাবধানে কাজ করে, শুধু বিশ্বাসটা হাত থেকে ফেলিস না। কাল যদি বৃষ্টি আরো বাড়ে, যদি কেউ রাস্তায় বের না হয়? একজন বেরোলেও চলবে। প্রথম ক্রেতা কখনো ভিড় নিয়ে আসে না, বিশ্বাস নিয়ে আসে। ঠিক আছে, কাল থেকে আমি শুধু কাজ খুঁজবো না, কাজ তৈরি করব। এই কথাটাই শুনতে চেয়েছিলাম বাবা। কিন্তু সেই রাতের বৃষ্টি যেন শুধু পথই ধুয়ে দিচ্ছিল না, সামনে লুকিয়ে থাকা পরিষ্কার মঞ্চও তৈরি করে দিচ্ছিল। ভোলা তখন জানতো না এই ছোট্ট সিদ্ধান্ত তার জীবনের বন্ধু, শত্রু আর ভাগ্যের দরজা সব একসঙ্গে খুলে দেবে। রাতের সেই সিদ্ধান্তের পরের ভোরটা ভোলার কাছে আর সাধারণ ভোরের মতো রইল না। বৃষ্টি থামেনি, কিন্তু তার ভেতরের দ্বিধা থেমে গিয়েছিল। না, আজ ভুল করা চলবে না। এক টুকরো কাবাবের স্বাদ যদি কারো মনে থাকে, তাহলে সে আবার কালকে ফিরে আসবে। স্বাদ হাতের আর মাটনের, মন ভালো রাখ, বাকিটা আগুন নিজেই বুঝে নেবে। তুমি না থাকলে আমি তো এই সাহসটাই পেতাম না গো মা। ভোলা ঠেলাগাড়ি ঠেলে সে কাদামাখা গলি পেরিয়ে গ্রামের রাস্তার পাশে গিয়ে তার ঠেলাটি লাগায়। তার মনে ভয় ছিল, কিন্তু ভয়কে সে আজ কাজের নিচে চাপা দিয়ে দিয়েছে। এবার শুরু করা যাক। আজ শুধু কাবাব নয়, আমার কপালও শেখা হবে এই আগুনে। আরে ওটা ভোলা না? ও আজ ঠেলা করেছে নাকি? গন্ধ তো দূর থেকেই টানছে। হ্যাঁ ভাই, নতুন মটন কাবাবের ঠেলা খুললাম, একবার খেয়ে দেখুন। গরম গরম, নরম নরম, বেশ সুস্বাদু। দেখো দাম যেন আবার গন্ধের মতো বেশি না হয়, বলে রাখলাম। কিন্তু দাম পকেটের মতো, আর স্বাদ হলো নবাবের মতো। পছন্দ না হলে অভিযোগ ফ্রি। হা 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 হা। তাহলে এক প্লেট দাও, খেয়ে দেখি তোমার কথায় জোর বেশি না কাবাবে। ভোলা কয়লার ওপর কাবাব ঘোরাচ্ছে। তেল ঝরে আগুনে পড়তেই ছোট ছোট শিখা উঠছে। ধোয়ার সঙ্গে মশলার গন্ধ যেন সারা গ্রামে ছড়িয়ে পড়ছে। কাবাবের ধোয়া উঠতেই রাস্তার লোকজনেরা যেন একটু থেমে গেল। যারা পাশ কাটিয়ে যাচ্ছিল তারাও একবার করে ঘাড় ঘুরিয়ে তাকালো। রিক্সা চালকটি মাটন কাবাবটি মুখে দিতেই, আরে বাহ, এ তো ভালোই বানিয়েছো। একেবারে নরম, আর ভেতরটা একদম রসালো। আমি তো আগে কখনো খাইনি। তুমি এটা কোথার থেকে বানানো শিখলে বলা? এটা আমি আমার বাবার রেসিপির থেকে শিখেছি। সবাই শোনো, শিগগিরই তোমরা এখানে এসো। এই ভোলার কাবাব একবার না খেলে যে তোমরা সবাই মিস করবে। সত্যি কি এত ভালো হয়েছে নাকি? আরে এক প্লেট খেয়েই দেখো, আপনার জন্য ঝাল কম না মাঝারি? পেঁয়াজ আর লেবু দেবো? বাহ, পছন্দ জিজ্ঞেস করো, তাহলে মাঝারি ঝাল দাও। কথার ভদ্রতা, হাতের গতি আর আগুনের ঠিকঠাক নিয়ন্ত্রণ, এই তিনটে জিনিস খুব তাড়াতাড়ি ভোলার ঠেলাগাড়ির সামনে মানুষ টেনে আনলো। ভাই, আমারটার উপর একটু বেশি ঝাল দিও, আর দুটো প্যাকেট করে দিও। হবে হবে, সব হবে। আপনারা শুধু লাইনটা মেনে চলুন, তাহলে কাবাবও রাগ করবে না। হা 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 হা। এই স্বাদটাই আলাদা। তা কি মশলাটা দিয়েছো এতে? ধনেপাতা আছে, কিন্তু আর একটা গন্ধ আসছে। গোপন জিনিসটা যদি বলে দিই, তাহলে আমার ঠেলা গাড়ির মান থাকবে না। ঠিক কথা, রহস্য থাকলেই তো ভিড় বাড়ে। দূরে চায়ের দোকানের ছাউনির নিচে দাঁড়িয়েছিল রমেশ। রমেশের মুখে টান পড়ে। তার পাশে দুজন লোক ফিসফিস করছে, কিন্তু যেখানে মানুষের মুখে প্রশংসা জমে, সেখানে কারো কারো মনে বিষও জমতে থাকে। রমেশ দূর থেকে সব দেখছিল, চোখে অবিশ্বাস, ঠোঁটে চাপা আগুন। একটা ছোকরা, দুদিনে এত ভিড়! আমার এলাকার লোক আমার দোকান ছেড়ে ওর দোকানের কাছে যাচ্ছে। দাদা, আজ বৃষ্টি বলে মনে হয় লোকজন নতুন জিনিস খাচ্ছে। দুদিন পরেই ঠান্ডা হয়ে যাবে। ভিড় নিজের থেকে ঠান্ডা হয় না, ঠান্ডা করিয়ে নিতে হয়। গরম ধোয়ার ভেতরে ভোলার কপালে ঘাম, কিন্তু তার চোখে আনন্দ। তখনও হাতে হাত বদল করছে প্লেট আর টাকা। বাবা,
এই স্বাদে পুরনো দিনের বাজারের কথা মনে পড়ে গেল। এখনকার দোকানগুলোতে শুধু রং, মশলা আর আওয়াজ, স্বাদ আর পাওয়া যায় না। আপনার মুখে এই কথাটা শুনে মনে হচ্ছে আজকে আমার কষ্ট সার্থক হয়েছে। সার্থক তো হতেই হবে। তুমি তো খালি খাবার বিক্রি করছো না, তুমি তো আমাদের ভালো মন্দও দেখছো। ভাই, কাল আমার বন্ধু আসবে, একটু আগে আগেই এসো, না হলে আমরা পাবো না। এত তাড়াতাড়ি আবার আসবে? এই স্বাদ একবার খেলে মানুষ আবার আসবে, এটাই নিয়ম। ভোলার বুকের ভেতরে তখনও কেমন একটা আলো জ্বলছিল। টাকার ঝনঝন শব্দের থেকেও বড় ছিল মানুষের ফিরে আসার প্রতিশ্রুতি। কিছুক্ষণের মধ্যেই ভোলার টাকার বাক্স ভরতে শুরু করলো। মা ঠিকই বলেছে, একজন বিশ্বাস নিয়ে এলে তার পেছনে পথও আসে। আরে ভাই, একটা প্যাক করে দাও, অফিসে নিয়ে গেলে সবাই জিজ্ঞেস করবে কোথা থেকে এনেছি। এত তাড়াতাড়ি দ্বিতীয়বার? ধন্যবাদ আপনাকে, সত্যিই ধন্যবাদ। ধন্যবাদ পরে দিও, আগে কাবাব দাও, লাইন কিন্তু বাড়ছে। বৃষ্টির মধ্যেও লোকজন ছাতা হাতে দাঁড়িয়েছিল। বৃষ্টি ভেজা সকাল যেন হঠাৎ এক ছোট্ট উৎসবে বদলে গেল। শম্ভু, দেখেছিস? লোকটা শুধু কাবাব বিক্রি করছে না, জায়গাটাও দখল করছে। তাহলে কি করবেন দাদা? যে আগুন ওর কাবাব শেখছে, সেই আগুনে ওর ভাগ্য পোড়াতে হবে, তবে এমনভাবে যেন কেউ আমাদের নামও না জানতে পারে। ভোলা এখনো কিছু জানে না, সে শুধু দ্রুত কাবাব উল্টে যাচ্ছে। সবাই একটু ধৈর্য ধরুন, যারা যারা অর্ডার দিয়েছেন কেউ খালি হাতে ফিরবেন না, এই কথা দিলাম। হাসি, ধোয়া গরম মশলার গন্ধ আর নতুন সাফল্যের রোমাঞ্চে ভোলার সকাল ভরে উঠল। কিন্তু সেই ভিড়ের আড়ালেই আরেক জোড়া চোখ তার জন্য নীরবে ফাঁদ বুনতে শুরু করেছে। আজও সামনে গ্রামের মানুষদের লাইন, কাল দেখা যাবে ওর লাইনে মানুষ দাঁড়ায় না বিপদ। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। সারাদিনের ভিড়, হাসি আর সাফল্যের রেশ যেন সন্ধ্যা নামতেই ধুয়ে নিয়ে গেল এক ঝড়। রাস্তা প্রায় ফাঁকা, দোকানগুলো একে একে ঝাঁপ নামিয়েছে। কিন্তু ভোলা এখনও দাঁড়িয়ে আছে, কারণ তার কাছে আজকের বেচা কেনার মানেই শুধু লাভ নয়, বাড়িতে মায়ের ওষুধ আর দুমুঠো ভাত। তখনই সেই রাস্তা দিয়ে রিক্সা চালক বাড়ি ফিরছিল। আরে ভোলা, এখনো বাড়ি যাওনি? এই বৃষ্টিতে মানুষ কাবাব খেতে আসবে নাকি প্রাণ বাঁচিয়ে দৌড়বে? জানি রে ভাই, কিন্তু যা আছে সেটা যদি ফেলে দিই তাহলে পুরো ক্ষতি। 2-4টে বেচতে পারলেও কাল সকালের বাজারটা উঠে যাবে। শোনো, আজকের হাওয়াটা ভালো না, তারপর আবার বৃষ্টি, চারিদিকে জল, আর রাস্তাও তো ফাঁকা। তুমি চাইলে তোমার ঠেলাটাকে ঠেলে তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসতে পারি। না রে, তুই যা, তোর বাড়ির লোক অপেক্ষা করছে। আমি আর একটু দাঁড়াই, ভাগ্যে থাকলে আরেকজন যদি আসে তাহলে খালি হাতে আর ফিরতে হবে না। রিক্সা চালকটি চলে গেলেও তার কথাগুলো ভোলার কানে বাজতে থাকে। তবুও দরিদ্রতা মানুষকে এমন এক জেদ শেখায় যেখানে ভয়ও অনেক সময় হিসাব কষে আসে। মা বলেছিল আজকে তাড়াতাড়ি ফিরতে, কিন্তু কি নিয়ে যে ফিরবো? যা টাকা উঠেছে এতে তো আমরা দোকানের জিনিসপত্রই কিনতে পারবো না। মার ওষুধের জন্য তো টাকা লাগবে। ঠান্ডা ভেজা রাতেও কাবাবের গন্ধ নরম উষ্ণতার মধ্যে ভেসে বেড়াচ্ছিল। সেই গন্ধে ছিল ভোলার পরিশ্রম, তার গোপন মশলার স্বাদ আর বেঁচে থাকার এক মরিয়া চেষ্টা। এ ভাই, এখনো দোকান খোলা কেন, তাও আবার এমন রাতে? আরে দাদা, গরম গরম আছে, নেবেন? আজকে শেষ লট, একদম নরম হয়েছে। ইচ্ছে তো করছে, কিন্তু বাস আমার মিস হয়ে যাবে যে। থাক, আরেকদিন নেব ওখানে। ঠিক আছে দাদা, সাবধানে যান। লোকটা দ্রুত সেখান থেকে চলে যায়। ভোলার মুখে খানিকের আশা নিভে যায়। তবে সে আবারও আগুনে ফু দিতে শুরু করে। এই কাবাবগুলো যদি না বেচা যায়, কাল পর্যন্ত তো আর টাটকা থাকবে না। না, তাও ফেলে দেব না, বাড়িতে গিয়ে আমি আর মা দুজনে খেয়ে নেব, অন্তত পেটটা তো ভরবে। অভাব মানুষকে কৃপণ করে না সব সময়, কখনো কখনো তাকে জিনিসের আসল মূল্যও শেখায়। ভোলা জানতো তার হাতে থাকা প্রতিটা টুকরোই পরিশ্রমের ফসল। আস্তে আস্তে ঝড়ো হাওয়া শুরু হয়। ভোলা আবারও তার উনুনের আগুন বাঁচানোর চেষ্টা শুরু করে। না না, আজ তোকে আমি বুঝতে দেব না, তুই জল, আমি আছি। বাবা,
একটু দাঁড়াবো এখানে? ভোলা চমকে যায়, তারপর মাথা তুলে দেখে পুরো ভিজে একজন বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে সেখানে দাঁড়িয়ে আছে। আরে আসুন আসুন, এদিকে দাঁড়ান, তিরপলের নিচে আসুন, পুরো ভিজে গেছেন তো। অনেক দূর থেকে হেঁটে এসেছি বাবা, বৃষ্টিটা ধরবে ভেবেছিলাম, উল্টো আরও বেড়ে গেল। একটু উষ্ণ জায়গা পেলে বাঁচি। আসুন আপনি আসুন, আমার পাশে আসুন, এখানে একটু উষ্ণতা আছে। সাবধানে, পা যেন পিছলে না যায়। আপনার গা তো একদম কাঁপছে। বয়স হয়েছে বাবা, শরীর আর দেয় না, কিন্তু পেটের জ্বালা বয়স তো আর বোঝে না বাবা। শেষ কথাটা শুনে ভোলা থেমে গেল। শব্দটা খুব ছোট, পেটের জ্বালা। কিন্তু যারা অভাব চেনে তারা জানে এই কথাটার ভেতরে কতটা অসহায়তা লুকিয়ে থাকে। আপনি কি কিছু খাননি? সকাল থেকে কাজ খুঁজছি, ভাবছিলাম কাজ পেলে কিছু খেয়ে নেব। কাজও পাইনি আর খাওয়াও জুটলো না। ভোলা দুঃখী হয়ে পড়ে। সে একবার কাবাবের দিকে তাকায়, আর একবার টাকার ছোট্ট বাক্সটার দিকে তাকায়। ভেতরে অল্প কিছু টাকা পড়ে আছে। কাবাব খাবেন? একদম গরম, এখনই নামালাম। না বাবা না, আমার কাছে পয়সা নেই, গন্ধ পেয়েই দাঁড়িয়েছিলাম এই যা। ও তুমি কষ্ট করো না, আমি তো দামের কথা কিছু বলিনি কাকা, আমি জিজ্ঞেস করলাম খাবেন, তুমি বিনে পয়সায় খেতে দেবে? সাহায্যের দাম নেওয়া পাপ। আজ আপনি না খেলে এই কাবাবের স্বাদই মাটি হয়ে যেত। এই নিন, এটা খান। সাবধানে, গরম আছে কিন্তু, ধীরে ধীরে খান। তা বাবা তোমার নাম কি? ভোলা। ভোলা, এই স্বাদ, এ তো শুধু রান্না না, এ যেন একটা শিল্প। কতদিন পরে এরকম গরম খাবার মুখে দিলাম। ভালো লাগলে আর একটা দেবো? আজকের ক্রেতা কম, কিন্তু কাবাবে কোনো কৃপণতা নেই। তোমার নিজেরও তো খুব সচ্ছল অবস্থা বলে মনে হচ্ছে না বাবা, তবুও তুমি আমাকে খেতে দিলে। অভাব আছে কাকা, খুব আছে, কিন্তু খিদে মুখ আমি চিনি, তাই খালি পেটে ফিরিয়ে দিতে পারলাম না। ভোলা লোকটির দিকে তাকায়। সে দেখে বৃদ্ধ লোকটি ভোলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ঝড়ের শব্দের মাঝেও সেই দৃষ্টিটা আলাদাই ছিল। ভোলা তা বুঝতে পারল না, কিন্তু বৃদ্ধের চোখে তখন শুধু কৃতজ্ঞতা নয়, আরও কিছু জ্বলে উঠছিল। ভোলা, মানুষকে চেনা বড় কঠিন। কেউ ভরা থালার থেকেও দেয় না, কেউ আবার শেষ খাবারটাও ভাগ করে দেয়। আমি তো কর্তব্য করেছি, আপনি এখানে দাঁড়িয়ে একটু গরম হয়ে নিন, তারপর বৃষ্টি কমলে যাবেন। হয়তো আজ তোমার এই কর্তব্য তোমার জীবনটা বদলে দিতে পারে বাবা। জীবন বদলাবে আমার? বৃদ্ধ উত্তর দেওয়ার আগেই দূর থেকে একটা গাড়ি কাদা ছিটিয়ে রাস্তার ওপরে এসে থামে। ভোলা অবাক হয়ে তাকিয়ে রইল। এমন ঝড়ের রাতে, এমন ফাঁকা রাস্তায় হঠাৎ সেই দামি গাড়ির আগমন যেন অন্ধকারের বুক চিরে অন্য এক গল্পর দরজা খুলে দিল। স্যার, আপনি এখানে? আমরা আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। স্যার? হ্যাঁ ভোলা, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাতের ঝড় থেমেছে, কিন্তু ভোলার বুকের ভেতরে ঝড় তখনও থামেনি। মায়ের কথা মনে করে কাপা সাহসটুকু জড়ো করে সে দাঁড়ালো এসে এক বড় হোটেলের সামনে। আমি কি সত্যিই ভেতরে যাব? যদি সবটাই ভুল বোঝাবুঝি হয়, যদি আমাকে দরজা থেকে ফিরিয়ে দেয়? ভোলার মনে এইসব চিন্তা ঘোরাঘুরি করছিল। তখনই তার মায়ের কথা তার মনে পড়ে যায়। সৎ পথে হাঁটলে দরিদ্র মানুষও মাথা উঁচু করে দাঁড়ায় ভোলা, ভয় পাবি না। হ্যাঁ মা, আজ যদি পিছিয়ে যাই তাহলে আর কোনোদিনও পারবো না। ভোলা ধীরে ধীরে হোটেলের ভেতরে প্রবেশ করে। আপনি কাকে খুঁজছেন? গতকাল রাতে এক বৃদ্ধর সাথে আমার দেখা হয়েছিল, উনি আমাকে এখানে আসতে বলেছে। আমি ভোলা। আপনি ভোলা? এক মিনিট, আমি স্যারকে খবর দিচ্ছি। লোকটির ব্যবহার দেখে ভোলাও অবাক হয়ে যায়। তার নাম যেন আগে থেকেই এখানে পৌঁছে গেছে। বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। আপনি একটু দাঁড়ান, স্যার নিজেই আসছেন বললেন। যে ছেলে গতকালও ভিজে রাস্তায় দাঁড়িয়ে ঠেলাগাড়ি ঠেলছিল, সে আজ এমন একটা দুনিয়ায় ঢুকেছে যেখানে সবকিছু তার নাগালের বাইরে বলেই মনে হচ্ছে। আরে ভোলা, তুমি এসেছো?
আমি জানতাম তুমি আসবে। আপনি? সত্যি আপনি? কিন্তু কাল রাতে তো আপনি শুধু একটা ক্ষুধার্ত বৃদ্ধ ছিলাম, তাই তো? সেটাই দেখতে চেয়েছিলাম মানুষ আমাকে দেখে কি দেয় আর না দেখে কি দেয়। আমি কিন্তু ভাবিনি স্যার আপনি ক্ষুধার্ত ছিলেন, আর আমার কাবাব গরম ছিল তাই খেতে দিয়েছিলাম। সেই কারণেই তুমি আজ এখানে। আমি হরিদাস সেন, এই হোটেলের মালিক। হোটেলের মালিক? ভোলার মুখ শুকিয়ে গেল। গতরাতে যাকে বিনা দামে কাবাব খাইয়েছিল তিনি শহরের নামী এক ব্যবসায়ী। স্যার আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি তো জানতাম না আপনি এত বড় মানুষ। এই কথাটা আর বলবে না। বড় মানুষ টাকায় হয় না, ভালো চরিত্রে হয়, আর সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। ভোলা ওনার কথা শুনে খুব খুশি হয়। আমি বহু বছর ধরে খাবারের ব্যবসায় আছি, অসংখ্য রাঁধুনি, অসংখ্য স্বাদ দেখেছি, কিন্তু তোমার কাবাব শুধু মশলায় জোর ছিল না, একটা অসাধারণ স্বাদও ছিল। আমার কাবাব এতটা ভালো লেগেছে আপনার? স্বাদ অসাধারণ তা ঠিক, কিন্তু তার চেয়ে বড় জিনিস ছিল তোমার সততা। ঝড়ের রাতে নিজের অভাবের মধ্যেও তুমি লাভ নয়, মানুষকে আগে রেখেছো। আমি তো শুধু ভেবেছিলাম খালি পেটে কাউকে যদি ফিরিয়ে দিই তাহলে তো আমি আমার মায়ের মুখের দিকে তাকাতে পারবো না। তোমার মা তোমাকে প্রকৃত ধনী বানিয়েছে, সেই ধনের দাম বাজারে মাপা যায় না। ভোলার বুকে জমে থাকা কষ্ট যেন একটু একটু করে নরম হতে লাগলো। তবুও তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এত সবের পরও তিনি আসলে চাইছিলেন কি? স্যার আপনি আমাকে ডেকেছিলেন কেন? আমি আপনার জন্য কি করতে পারি? আমি চাই তুমি তোমার কাবাব ওই রাস্তার ধুলো থেকে তুলে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তার প্রাপ্য সম্মান মিলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আমি চাই তুমি আমার হোটেলের সাথে কাজ করো, শুধু কর্মচারী হিসাবে নয়, তোমার রেসিপি, তোমার নাম, তোমার অংশীদারিত্বে। অংশীদার আমি? ভোলার চোখে গতকালের ভেজা রাত, মায়ের চিন্তা, খালি হাড়ি সবকিছু একসঙ্গে ভেসে ওঠে। যে স্বপ্ন দেখারও সাহস সে কোনোদিন করেনি, সে স্বপ্ন আজ তার সামনে দরজা খুলে দাঁড়িয়েছে। কিন্তু বড় সুযোগের সঙ্গে বড় ভয়ও আসে। স্যার আমি গরিব মানুষ, বড় হোটেলের নিয়ম জানি না, লেখাপড়াও বেশি জানি না। আমি যদি সব নষ্ট করে ফেলি? নিয়ম শেখা যায়, হিসেবও শেখা যায়, ব্যবসাও শেখা যায়, কিন্তু হৃদয়, স্বাদ আর সততা সেটা তো শেখা যায় না। সেটা তোমার আছে। যদি আমি রাজি হই, আমার মায়ের চিকিৎসা, আমাদের সংসার সব কিছু সত্যিই বদলাতে পারে। বদলাবে যদি তুমি নিজের মাটির গন্ধ ভুলে না যাও। আমি সাহায্য করব, কিন্তু পথ হাঁটতে হবে তোমাকেই। আমি পরিশ্রম করতে পারি স্যার, সারা জীবন করেছি, শুধু সুযোগটা কখনো পাইনি। তাহলে আজ থেকে সুযোগ তোমার। লোকটি একটা কাগজ বের করে ভোলাকে বলে, এখানে প্রাথমিক চুক্তি আছে, পরে শোনানো হবে। বুঝে ভেবে তারপরই সই করবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আমি আগে আমার মায়ের আশীর্বাদ নিতে চাই স্যার। এই উত্তরটাই আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। কয়েক মাস পরে ভোলা একজন দক্ষ রাঁধুনি হয়ে ওঠে এবং তার মাকে সে সুস্থ করে তোলে। গ্রামের লোকজনের জন্য সে প্রতি রোববার গ্রামে গিয়ে তার ঠেলা গাড়ি চালাতো। এভাবেই ভোলা তার কর্তব্য পালন করে নিজের সাফল্য অর্জন করেছিল। বন্ধুরা, আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকমই মজার মজার গল্প আমরা প্রতি সপ্তাহে আপলোড করে থাকি।